হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিফার রহমান, আপনাদের সবাই স্বাগত জানাচ্ছি আজকে নতুন লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব ডাব্লিউবিএস। ডাব্লিউবিএসটা হচ্ছে ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার। তো এই ডাব্লিউবিএস বা ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচারটা আসলে কি, চলুন সেটাকে জেনে নিই। দ্য ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার WBS is a hierarchical decomposition of a project into smaller, more manageable component। অর্থাৎ এই WBS বা ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচারটা কী করে, একটা প্রজেক্টকে হায়ারার্কিক্যালভাবে ডিকম্পোজ করে। অর্থাৎ আমাদের যে প্রজেক্টের কাজগুলো বা যেই টাস্কগুলো সেগুলোকে টাস্ক এবং সাব টাস্কে ডিভাইড করে। এটাই হচ্ছে সহজ এক কথায় উত্তর। It breaks down the total scope of work required to complete a project into task and subtasks। এইটাকে যেটা বললাম যে আমাদের কী কী ব্রেকডাউন করে, যে টোটাল স্কোপে যে কাজগুলো করতে হবে, যে ওয়ার্ক রিকোয়ার্ড, অর্থাৎ আমাদের যে কাজগুলো করতে হবে এটা প্রজেক্টকে কমপ্লিট করার জন্য সেগুলোকে টাস্ক এবং সাব টাস্কে ডিভাইড করাই হচ্ছে এই ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচারের মেন কাজ। তো এই WBS হচ্ছে মেনলি দুই ধরনের, একটা হচ্ছে ডেলিভারেবল বেস আর একটা হচ্ছে ফেজ বেস। তো প্রথমে আমরা ডেলিভারেবল বেস WBSটা দেখি। ফোকাস অন দ্য আউটপুট দ্যাট দ্য প্রজেক্ট মাস্ট প্রডিউস। অর্থাৎ এই ডেলিভারেবল বেস যে WBSটা সেটা ফোকাস করে যে একটা প্রজেক্ট যেই আউটপুটটা দিবে সেই আউটপুটটা কীরকমভাবে দিবে বা কোন কোন জিনিসকে মেনটেন করে বা কোন কোন টাস্ককে এক্সিকিউট করার মাধ্যমে সে আউটপুট দিতে পারে, সেগুলো কিন্তু এই ডেলিভারেবল বেস WBSে দেখা হয় বা এটা ডিকম্পোজ করে। তো যখন আমরা এক্সাম্পল দেখব তখন এই কনসেপ্টটা আমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। বেস্ট ফর প্রোডাক্ট আর সার্ভিস ফোকাসড প্রজেক্ট। অর্থাৎ এই WBSটা মানে ডেলিভারেবল বেস যে WBSটা সেটা হচ্ছে প্রোডাক্ট বেস বা সার্ভিস দেওয়ার জন্য যেই প্রজেক্টগুলো বিল্ড করি আমরা সেটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। আর একটা ধরনের WBS ছিল, বলছিলাম দুই ধরনের WBS আছে, একটা হচ্ছে ডেলিভারেবল বেস আর একটা হচ্ছে ফেজ বেস। তো ডেলিভারেবল বেসটা আমরা দেখলাম, এখন দেখব ফেজ বেস যে WBSটা সেটা। Organize work based on project phase or timeline based step and align with the project management life cycle। অর্থাৎ এই ফেজ বেস যে WBSটা সেটা হচ্ছে অর্গানাইজ ওয়েতে কাজ করার জন্য, মানে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে কাজটা শেষ করার জন্য আমাদের যে প্রজেক্ট ম্যানেজমেন্ট লাইফ সাইকেল আছে সেটার সাথে একসাথে হয়ে অ্যালাইনভাবে কাজ করে। বেস্ট ফর প্রসেস ওরিয়েন্টেড প্রজেক্ট। অর্থাৎ আমাদের যে প্রজেক্টগুলোতে প্রসেসকে ওরিয়েন্ট করা লাগে বা প্রসেস ওরিয়েন্টেড যে প্রজেক্টগুলো সেটার জন্য এই ফেজ বেস WBSটা অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট। তা আমি এটাকেই বলছিলাম যে আমরা যখন এক্সাম্পল দেখব এই দুইটা ফেজের যে WBSটা ডেলিভারেবল বেস আর একটা হচ্ছে ফেজ বেস, আমরা খুব ইজিলি এই কনসেপ্টটা বুঝে যাব। তাছাড়া আমরা এখানে এক্সাম্পল দেখি। তো আমি অলরেডি আপনাদের জন্য এখানে একটা এক্সাম্পল লিখে দিয়েছি, তাছাড়া এখন এটাকে আমরা স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করি যে এটা আসলে কীভাবে কাজ করে। তো প্রথমে দেখি ডেলিভারেবল বেস যে WBSটা ছিল সেটার জন্য। এখানে প্রথমে একটু বলে রাখি যে আমাদের এখান থেকে কীরকম টাইপের কোশ্চেন আসবে। আমাদেরকে একটা সিনারিও দেওয়া থাকবে, যেমন ধরেন এখানে সিনারিও দেওয়া ছিল কি, যে একটা ই-কমার্স অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপ করা হবে, এর জন্য ডেলিভারেবল WBS ড্র করতে বলা হয়েছে। তো এরকমভাবে আপনাদের কোশ্চেনে সিনারিও দেওয়া থাকবে। সাপোজ যেরকম ই-কমার্স অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করছে বা ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট অ্যাপ তৈরি করছে কিংবা অন্য কোনো প্রজেক্টের জন্য আমাদের একটা নাম দিয়ে দিবে যে এই প্রজেক্ট তৈরি করা হচ্ছে, সেটার জন্য ডেলিভারেবল বেস বা ফেজ বেস WBS ড্র করতে বলা হবে। এটাই হচ্ছে কোশ্চেন প্যাটার্ন। এখন এই যে কোশ্চেনটা যে ই-কমার্স অ্যাপ অ্যান্ড্রয়েড অ্যাপটা ডেভেলপ করা হচ্ছে, তো এটার জন্য আমরা কীভাবে ডেলিভারেবল বেস যে WBSটা সেটা ড্র করতে পারি, ওই জন্য সেটা দেখি। তা আমাদের এই ডেলিভারেবল বেস যে WBS সেখানে স্ট্রাকচারটা মেনলি এই যে প্রথম যেই চার্টটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের মেন স্ট্রাকচার। তো যখন আমাদের ডেলিভারেবল বেস বলা হবে তখন আপনাদের এই চারটা জিনিস অবশ্যই লিখতে হবে। সেটা হচ্ছে ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড, কোয়ালিটি অ্যাসুরেন্স আর মেনটেনেন্স। মানে একটা প্রজেক্ট যখন আমরা বিল্ড করি একটা আউটপুট পাওয়ার আশায়, আমি একটাকে বলছিলাম যে ডেলিভারেবল বেস যে WBSটা সেটা কিন্তু আউটপুটের উপর ফোকাস করে, যে কেমন আউটপুট হবে বা কী কী জিনিস আমাদেরকে সে আউটপুট হিসেবে দিবে সেটা কিন্তু এনশিওর করে এই ডেলিভারেবল বেস, মানে কী কী ডেলিভার করা হবে একটা প্রজেক্ট থেকে, তাই না? তো এটার সাথে রিলেটেড কোনগুলো, যে আমাদের ফ্রন্ট এন্ড কেমন হবে, ব্যাক এন্ডের কোড কেমন হবে, মানে ব্যাক এন্ডের যে কাজগুলোর পরে তো ফ্রন্ট এন্ড ডিপেন্ডেন্ট, তাই না? এরপরে সে কোয়ালিটি কেমন হবে, কোয়ালিটি অ্যাসুরেন্স আর মেনটেনেন্স, মানে মেনটেন করা। এই চারটাই হচ্ছে মেনলি ডেলিভারেবল বেস WBSের স্ট্রাকচার, মানে মেন স্ট্রাকচার। তো আমি এটাকে যেটা বলছিলাম WBS কী করে, যে একটা
হোল প্রজেক্টকে টাস্ক এবং সাব টাস্কে ডিভাইড করে, তাই না? তো দেখেন একটা প্রজেক্টের মধ্যে আমাদের কী কী করা লাগে, ফ্রন্ট এন্ড করা লাগে, ব্যাক এন্ড করা লাগে, কোয়ালিটি অ্যাসুরেন্স করা লাগে, মেনটেন করা লাগে, তাই না? তো এই যে দেখেন ফ্রন্ট এন্ডের মধ্যে আবার কী কী করা লাগে, ফ্রন্ট এন্ডের মধ্যে কী করা লাগে, ইউআই ডিজাইন, ইউআই ইমপ্লিমেন্টেশন, ক্লায়েন্ট সাইড ফিচার্স, এগুলো করা লাগে। ব্যাক এন্ডের মধ্যে কী করা লাগে, ডেটাবেস ডিজাইন করা লাগে, এপিআই ডেভেলপমেন্ট করা লাগে, সার্ভার সাইড লজিক করা লাগে, তাই না? এরপর হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স। কোয়ালিটি অ্যাসুরেন্সের মধ্যে কী করা হয়, টেস্ট প্ল্যানিং করা হয়, টেস্ট এক্সিকিউশন করা হয়, আর মেনটেন্যান্সের মধ্যে বাগ ফিক্স করা হয়, ফিচার আপডেট করা হয়, তাই না? এই কাজগুলো করা লাগে। এখন দেখেন আমরা বলছিলাম যে টাস্কগুলোকে আরও সাব টাস্কে ডিভাইড করা যায়। যেমন ধরেন ইউআই ডিজাইনের মধ্যে কী করা যায়, ফ্রন্ট এন্ডের মধ্যে ইউআই ডিজাইন করা লাগে, ইউআই ডিজাইনের মধ্যে কী করা লাগে, ওয়ার ফ্রেমস করা লাগে, মক আপ করা লাগে। এরপর হচ্ছে ইউআই ইমপ্লিমেন্টেশন, ইউআই ডিজাইন করা হয়ে গেছে, ইমপ্লিমেন্টেশন করতে হবে। ইমপ্লিমেন্টেশনের মধ্যে কী করা যায়, স্ক্রিন লেআউট, নেভিগেশন কম্পোনেন্টস, এগুলো করা যায়। ফ্রন্ট এন্ডের মধ্যে আর কী করা হয়, যে ক্লায়েন্ট সাইড ফিচার্সগুলোকে অ্যাড করা হয়, তাই না? তো এখানে কী করা হয়, এই ক্লায়েন্ট সাইড ফিচার্সের মধ্যে প্রোডাক্ট ডিসপ্লে মডিউল, শপিং কার্ট ইন্টারফেস, যেহেতু আমরা ই কমার্স অ্যান্ড্রয়েড অ্যাপ বানাচ্ছি সেই জন্য শপিং কার্ট দিচ্ছে। আপনাদের যেই সিনারিও থাকবে সেই সিনারিওর উপর বেস করে সেই রিলেটেড কোন কোন কাজগুলো ফ্রন্ট এন্ডের মধ্যে করা হয় সেটা কিন্তু এখানে দিয়ে দিবেন। তাহলে আমরা কী বুঝলাম, যে ফ্রন্ট এন্ডের মধ্যে কোন কাজগুলো করা হয়, ইউআই ডিজাইন, ইউআই ইমপ্লিমেন্টেশন, ক্লায়েন্ট সাইড ফিচার্স, আরও থাকতে পারে, আমি 3টাই দিছি। তা আপনারা এরকম 2টা বা 3টা দিবেন, এক্সামে অনেক বেশি কমপ্লেক্স করার দরকার নেই, কারণ এটা অনেক বড় একটা কাজ, এটা কিন্তু করতে অনেক টাইম আমাদের ওয়েস্ট হয়ে যাবে। তো যতটুকু সম্ভব 2টা বা 3টা এক্সাম্পল দিয়ে বা 2টা বা 3টা কাজের উদাহরণ দিয়ে আপনারা এটাকে শেষ করবেন, আমার রিকমেন্ডেশন থাকবে এটা। তো দেখেন তাহলে আমরা কী বুঝলাম, যে আমাদের ফ্রন্ট এন্ড একটা কাজ, ফ্রন্ট এন্ডের মধ্যে যে কাজটা ইউআই ডিজাইন, ইউআই ইমপ্লিমেন্টেশন, ক্লায়েন্ট সাইড ফিচার্স, এগুলো অ্যাড করা। এর মধ্যে আবার কী কী করা হয়, যে ইউআই ডিজাইনের মধ্যে কী করা হয়, ইমপ্লিমেন্টেশনের মধ্যে কী করা হয়, ক্লায়েন্ট সাইড ফিচার্সের মধ্যে কী করা হয়, এগুলো কিন্তু এখানে বলা হয়েছে। তো আশা করি আপনারা এই ডাব্লিউবিএসটা কীভাবে করতে হয় সেটা বুঝতে পারছেন। তো ফ্রন্ট এন্ড আমাদের হয়ে গেল, এবার করব ব্যাক এন্ডের কাজ। ব্যাক এন্ডের মধ্যে কী করা হয়, ডেটাবেস ডিজাইন করা হয়, এপিআই ডেভেলপমেন্ট করা হয়, সার্ভার সাইড লজিক বিল্ড করা হয়, তাই না? দেখেন ডেটাবেসের মধ্যে কিন্তু আবার সাব টাস্কে ডিভাইড করা যায়, যে ডেটাবেস স্কিমা ডিজাইন করতে হয়, ডেটাবেস মার্জিনেশন মানে ডেটা মার্জিনেশন করতে হয়। এরপর হচ্ছে এপিআই ডেভেলপমেন্টের মধ্যে কী করতে হয়, এখানে হচ্ছে রেস্টফুল এপিআই ক্রিয়েট করতে হয়, দেন হচ্ছে অথেন্টিকেশন মডিউল এখানে বিল্ড করতে হয়। এরপর হচ্ছে সার্ভার সাইড লজিকের মধ্যে কী করতে হয়, যে অর্ডার প্রসেসিং সিস্টেম, যে ই কমার্স আমাদের এই যে এটাকে যেটা বলছিলাম ফ্রন্ট এন্ডে শপিং কার্ট ইন্টারফেস করা হয়েছে, তাই না? যেহেতু আমরা শপিংয়ের জন্য এখানে তৈরি করছি সেই জন্য আমাদের কী করবে, কাস্টমার অর্ডার করবে, তো এই যে সার্ভার সাইডে অর্ডার প্রসেসিং সিস্টেম ক্রিয়েট করতে হবে, তাই না? দেন হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম ক্রিয়েট করতে হবে সার্ভার সাইডে, যে আমাদের কোন কোন প্রোডাক্ট অ্যাভেলেবল আছে, কোন কোন প্রোডাক্ট অ্যাভেলেবল নাই। এই যে কাজগুলোকে বিভিন্ন ধাপে ধাপে ভেঙে ছোটো ছোটো করা, স্মলার পার্টে বা স্মল যে পার্টগুলোতে কনভার্ট করা, এটাই হচ্ছে মেনলি ডাব্লিউবিএসের কাজ। এরপরে হচ্ছে কি কোয়ালিটি অ্যাসুরেন্স। কোয়ালিটি অ্যাসুরেন্সের মধ্যে কী করা হয়, টেস্ট প্ল্যান করা হয় এবং টেস্ট এক্সিকিউশন করা হয়, তাই না? টেস্ট প্ল্যানের মধ্যে কী করা যায়, আবার টেস্ট প্ল্যান ডকুমেন্টেশন, মানে কোন কোন প্ল্যান করা টেস্ট করা হবে সেগুলোর প্ল্যানিং মাফিক একটা ডকুমেন্টেশন তৈরি করা যায়, টেস্ট কেসগুলো করা যায়। দেন হচ্ছে টেস্ট এক্সিকিউশনের মধ্যে কী করা হয়, বাগ রিপোর্ট করা হয়, যে কোন কোন বাগগুলো এখানে ডিটেক্ট হয়েছে। দেন হচ্ছে পারফরমেন্স টেস্ট করা হয়। লাস্টের এটা হচ্ছে মেনটেন্যান্সের মধ্যে কী করা হয়, বাগ ফিক্স করা হয়, যে আমরা যে কোয়ালিটি অ্যাসুরেন্সের মধ্যে বাগগুলোকে খুঁজে বের করলাম, যে বাগ রিপোর্ট যেটা, সেই বাগগুলোকে এখন ফিক্স করতে হবে মেনটেন্যান্সের ক্ষেত্রে, তাই না? বাগ ফিক্স করতে হয় আর ফিচার আপডেট করতে হয় মেনটেন্যান্সের মধ্যে। আমরা যদি আপডেট না করি তাহলে কিন্তু আমাদের মানে আমাদের যে প্রজেক্টটা বা যে সফটওয়্যারটা বা যে অ্যাপটা আমরা চালাচ্ছি সেটা কিন্তু মানে আপডেট ভার্সনটা আমরা পাবো না, তাহলে আমাদেরকে সেটাকে আপডেটের জন্য যেতে হবে, আপডেট করার অপশন রাখতে হবে। বাগ ফিক্সের মধ্যে আর কী করা যায়, যে প্যাচ নোট করা যায়, আপডেট অ্যাপ বিল্ড করা যায়। এরপরে হচ্ছে ফিচার আপডেটের মধ্যে কী করা যায়, আপডেট স্পেসিফিকেশন করে দেওয়া যায়, নিউ ফিচার অ্যাড করলে সেটা আপডেট করার মাধ্যমে যাতে সেটা অ্যাড হয়ে যায় সেটাকে কিন্তু এখানে এনশিওর করা যায়। তাহলে আমরা কী বুঝলাম, যে ডেলিভারেবল বেসড ডাব্লিউবিএসের স্ট্রাকচার মেনলি 4টা, তাই না? ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড, কোয়ালিটি অ্যাসুরেন্স আর মেনটেন্যান্স। এখন এই ফ্রন্ট এন্ডকে আবার আমরা ভাঙলাম, ব্যাক এন্ডকে ভাঙলাম, কোয়ালিটি অ্যাসুরেন্সকে ভাঙলাম, মেনটেন্যান্সকে ভাঙলাম। ভাঙার পর আমরা কী পেলাম, ফ্রন্ট এন্ডের মধ্যে ইউআই ডিজাইন করা হয়, ইউআই ইমপ্লিমেন্টেশন করা হয়, ক্লায়েন্ট সাইড ফিচার সেট করা হয়, ব্যাক এন্ডের মধ্যে ডাটাবেস করা হয়, এপিআই করা হয়, সার্ভার সাইড লজিক দেওয়া হয়,
কোয়ালিটি অ্যাসুরেন্স টেস্ট করা হয়, টেস্টিং এক্সিকিউশন করা হয়, এরপর হচ্ছে মেনটেন্যান্সের মধ্যে বাগ ফিক্স করা হয়, আপডেট করা হয়। তো এই যে আমরা যে ধাপে ধাপে ভাঙছি এবং আবার তার মধ্যে আবার সাবটাস্কে ভাঙছি, যেমন ফ্রন্ট এন্ডের মধ্যে ইউআই ডিজাইনের মধ্যে আবার এই ফ্রেমওয়ার্কগুলো বা মকআপগুলো ইউজ করা হয়। এই যে বিভিন্ন ভাঙা হচ্ছে, এটাই হচ্ছে মেনলি ডেলিভারেবল বেস WBS। তা আপনার যে সিনারিও দেওয়া থাকবে সেই সিনারিওর উপর বেস করে এই 4টা বেসকে ফলো করে, যেটা ডেলিভারেবল বেস বলে, তাহলে ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড, কোয়ালিটি অ্যাসুরেন্স আর মেনটেন্যান্স, এই 4টাকে বেস ধরে সেগুলোকে আস্তে আস্তে ভাঙবেন, যে এর মধ্যে ওই সফটওয়্যারের জন্য বা ওই অ্যাপের জন্য কোন কোন কাজ করা হয়েছে বা করার দরকার, সেগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ লিখে দিলেই, টাস্ক এবং সাবটাস্ক আকারে লিখে দিলেই কিন্তু আমাদের ডেলিভারেবল WBSটা হয়ে যাচ্ছে। তো আশা করি আপনারা এই ডেলিভারেবল বেস WBSটা বুঝতে পারছেন। তো তারপর যদি কারো কোনো কোয়েশ্চেন্স থাকে আমাকে কমেন্ট করতে পারেন। চলেন এখন দেখি ফেস বেস WBSটা কীভাবে ড্র করা যায়। তো আমরা সেম সিনারিওর ক্ষেত্রে এই যে কমার্স অ্যান্ড্রয়েড অ্যাপ, আমরা এটার জন্য ডেলিভারেবল যে WBSটা সেটা দেখছি, এখন ফেস বেস WBSটা দেখবো যে কীভাবে করতে হয়। তো ডেলিভারেবল বেসে ছিল আমাদের 4টা পার্ট, তাই না? ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড, কোয়ালিটি অ্যাসুরেন্স আর মেনটেন্যান্স। বাট এই ফেস বেসে আমরা যে প্রজেক্ট লাইফ সাইকেল পড়ে আসছি না, সেটার যে ফেজগুলো ছিল 5টা ফেজ, সেই 5টা ফেজ এখানে ইউজ করতে হবে। 5টা ফেজ কী কী? 5টা ফেজ হচ্ছে ইনিশিয়েশন, প্ল্যানিং, এক্সিকিউশন, মনিটর এবং ক্লোজার। ইনিশিয়াল স্টেজে কী করা হয়? প্রজেক্ট চার্টার করা হয়, স্ট্যাক হোল্ডার আইডেন্টিফিকেশন করা হয়, হাই লেভেল রিকোয়ারমেন্ট এখানে গ্যাদার করা হয়, তাই না? এখানে আমরা ইনিশিয়াল যে স্টেজটা সেখান থেকে আবার ডিভাইড করলাম টাস্কে। তারপর কিন্তু আমাদের সাব টাস্ক করতে হবে, আগে সবগুলোর জন্য আমরা টাস্কে কনভার্ট করে নিই। এরপর হচ্ছে প্ল্যানিং, মানে আমরা 5টা ফেজের মধ্যে এটা ফার্স্ট ফেজ ছিল, প্ল্যানিং হচ্ছে সেকেন্ড ফেজ, তাই না? প্ল্যানিংয়ের মধ্যে কী করা হয়? ডিফাইন স্কোপ, মানে স্কোপগুলোকে ডিফাইন করা হয়। স্ক্যাজুয়াল, অর্থাৎ স্ক্যাজুয়ালকে বলা হয় যে এই স্ক্যাজুয়ালের মধ্যে হচ্ছে প্রজেক্টটাকে শেষ করতে হবে, টাইম লাইন ফিক্স করে দেয় আর কি। এরপর হচ্ছে রিসোর্স প্ল্যানিং, মানে কোন কোন রিসোর্স আমরা প্রজেক্টের জন্য ইউজ করি সেটার প্ল্যানিং এই স্টেজে করা হয়, মানে প্ল্যানিং স্টেজে করা হয়। তো দেখেন প্ল্যানিং ফেজের মধ্যে আমরা এই 3টা কাজ কিন্তু করতে পারি। এরপরে কি এক্সিকিউশন, এক্সিকিউশনের মধ্যে কী করা হয়? ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট করা হয়, ব্যাক এন্ড ডেভেলপমেন্ট করা হয়, টেস্টিং করা হয়, তাই না? এরপর হচ্ছে মনিটর, মনিটরের মধ্যে কী করা হয়? মনিটরের মধ্যে হচ্ছে প্রসেস ট্র্যাক করা হয়, কোয়ালিটি অ্যাসুরেন্স মেনটেন করা হয়, রিস্ক মার্জিনেশন করা হয়। আর ক্লোজার, লাস্ট যে স্টেজ সেটা হচ্ছে ক্লোজার, এখানে হচ্ছে ফাইনাল ডেলিভারি, ডকুমেন্টেশন আর লেসন লার্ন, কোন কোন লেসনগুলো আমরা লার্ন করছি এই প্রজেক্ট থেকে, সেটা কিন্তু এখানে এই ক্লোজার স্টেজে করা হয়। তো দেখেন আমরা মেন যে 5টা পয়েন্ট ছিল, ইনিশিয়ালাইজেশন, প্ল্যানিং, এক্সিকিউশন, মনিটরিং এবং ক্লোজার, এই 5টা স্টেজকে আবার কিন্তু টাস্কে ডিভাইড করে নিয়েছে, যে এখানে ইনিশিয়াল স্টেজে 3টা কাজ করা হয়, প্রজেক্ট চার্টার, স্ট্যাক হোল্ডার আইডেন্টিফিকেশন আর হাই লেভেল রিকোয়ারমেন্ট। তো এই যে টাস্কগুলোকে, এগুলোকে আবার আমরা সাব টাস্কে ডিভাইড করতে পারি। দেখেন প্রজেক্ট চার্টারের মধ্যে কী থাকে? তো দেখেন প্রজেক্ট চার্টারের মধ্যে আমরা কিন্তু আবার সাব টাস্কে ডিভাইড করতে পারি, সেটা কী কী? ড্রাফট ডকুমেন্টেশন, তো ড্রাফট ডকুমেন্টেশন করতে পারি। এরপর হচ্ছে স্ট্যাক হোল্ডার রিভিউ করতে পারি, স্ট্যাক হোল্ডারদেরকে রিভিউ নিতে পারি যে তারা ডকুমেন্টেশন দেখে এই প্রজেক্টটা তারা নেবে কিনা, স্ট্যাক হোল্ডারদেরকে এখানে নিতে হবে আমাদেরকে। দেন হচ্ছে ফাইনাল অ্যাপ্রুভাল, যে আমাদের স্ট্যাক হোল্ডার আমাদের প্রজেক্টের সাথে কানেক্ট করতে চাচ্ছে কিনা। দেন হচ্ছে ইনিশিয়াল স্টেজে আরেকটা কাজ কি? স্ট্যাক হোল্ডার আইডেন্টিফিকেশন, তাই না? এখানে হচ্ছে ইন্টারনাল টিমস, এক্সটার্নাল পার্টনার্স, এগুলো হচ্ছে এই স্ট্যাক হোল্ডার আইডেন্টিফিকেশনের মধ্যে করা যেতে পারে। এরপর হচ্ছে হাই লেভেল রিকোয়ারমেন্টস, হাই লেভেল রিকোয়ারমেন্টসগুলো কী কী? বিজনেস গোল, সাকসেস ম্যাট্রিক্স, এগুলো হচ্ছে হাই লেভেল রিকোয়ারমেন্ট, তাই না? যে বিজনেস গোলটাকে আমাদের অ্যাচিভ করতে হবে, সাকসেস ম্যাট্রিক্সটা আমাদের অবশ্যই থাকতে হবে। এটা হচ্ছে ইনিশিয়াল স্টেজের টাস্ক এবং সাব টাস্ক গেল। এবার হচ্ছে প্ল্যানিং স্টেজ, প্ল্যানিং স্টেজে কী করা হয়? ডিফাইন স্কোপ করা হয়, স্ক্যাজুয়াল করা হয় এবং রিসোর্স প্ল্যানিং করা হয়। ডিফাইন স্কোপের মধ্যে আবার এটা টাস্ক, তাই না? এটা একটা টাস্কে আবার সাব টাস্কে করা যায়। সাব টাস্কগুলো হচ্ছে স্কোপের মধ্যে ফিচার লিস্ট অ্যাড করা হয়, এক্সক্লুশনসগুলোকে অ্যাড করা হয়, অ্যাজাম্পশনগুলোকে অ্যাড করা হয়। স্ক্যাজুয়ালের মধ্যে কী করা হয়? গ্যান্ট চার্ট অ্যাড করা হয়, ক্রিটিক্যাল পাথ অ্যাড করা হয়। রিসোর্স প্ল্যানিংয়ের মধ্যে সাব টাস্ক হচ্ছে টিম অ্যালোকেশন, বাজেট ব্রেকডাউন, এগুলো হচ্ছে রিসোর্স প্ল্যানিংয়ের মধ্যে প্ল্যান করা হয়। দেন থার্ড যে ফেজটা সেটা হচ্ছে এক্সিকিউশন, এক্সিকিউশনের মধ্যে কী করা হয়? ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, ব্যাক এন্ড ডেভেলপমেন্ট, টেস্টিং। ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের মধ্যে কী করা হয়? ইউআই ওয়্যার ফ্রেম, ইউআই মকআপগুলো ডিজাইন করা হয়। দেন হচ্ছে ব্যাক এন্ড ডেভেলপমেন্টের মধ্যে এপিআই এন্ড পয়েন্টস করা হয়, ডেটাবেস স্কিমা ডিজাইন করা হয়, মানে আরও অনেক কাজ করা হয়। বাট আমরা
পরীক্ষাতে লেখার সুবিধার্থে জাস্ট এটা করব। ঠিক আছে, এরপরে হচ্ছে টেস্টিংয়ের মধ্যে কী করা হয়, ইউনিট টেস্ট করা হয়, ইন্টিগ্রেশন টেস্ট করা হয়, আরও অনেক ধরনের টেস্টিং করা হয়। বাট ওই যে বললাম যে পরীক্ষাতে যেহেতু আমাদের সময়টা একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়, যদি আমরা সব কিছু ইন ডিটেলস লিখতে চাই তাহলে সেটা কিন্তু 1 ঘন্টাতেও পসিবল না। মানে এই জন্য আমরা যতটুকু না লিখলেই না, অতটুকুই লিখলেই এনাফ। মানে এক একটা টাস্ক ডিভাইড করে সেই টাস্কের জন্য 2-3টা করে সাব টাস্ক লিখে দিলেই কিন্তু এনাফ। এরপর হচ্ছে মনিটরের মধ্যে হচ্ছে কী করা হয়, টাস্ক প্রোগ্রেস ট্র্যাক করা হয়, কোয়ালিটি অ্যাসুরেন্স করা হয়, রিস্ক মার্জিনেশন করা হয়। তো এখানে প্রসেস ট্র্যাকিংয়ের মধ্যে আবার সাব টাস্ক করা হয়, যে উইকলি রিপোর্ট দেওয়া হয়, স্প্রিন্ট রিভিউ দেওয়া হয়। এরপর হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স, অর্থাৎ কোয়ালিটি অ্যাসুরেন্স হচ্ছে একটা টাস্ক। এটার ক্ষেত্রে সাব টাস্ক হতে পারে টেস্ট কভারেজ, পারফরমেন্স ম্যাট্রিক্স, মানে টেস্ট করা, মানে আমাদের যে প্রজেক্টটা বা যে অ্যাপটা আমরা বিল্ড করছি ই-কমার্স অ্যান্ড্রয়েড অ্যাপ, সেটা টেস্ট করতে হবে যে কেমন কোয়ালিটি সে দিচ্ছে। পারফরমেন্স ম্যাট্রিক্সটাকে আমাদের দেখতে হবে যে সে কেমন পারফরমেন্স দিচ্ছে। এরপর হচ্ছে রিস্ক মার্জিনেশন হচ্ছে রিস্ক লগ আপডেট, স্ট্যাক হোল্ডার্স অ্যালার্ট, এগুলো হচ্ছে রিস্ক মার্জিনেশনের মধ্যে পড়বে। যে আমাদের যে কোনো রিস্ক থাকে সেক্ষেত্রে সেটা কিন্তু স্ট্যাক হোল্ডারের কাছে অ্যালার্ট যাবে, যেটা কিন্তু রিস্ক আছে এরকম। এরপর হচ্ছে লাস্ট স্টেজটা হচ্ছে ক্লোজারটা হচ্ছে ক্লোজারের মধ্যে কাজ করা হয় ফাইনাল ডেলিভারি, ডকুমেন্টেশন, লেসন লার্নড, এগুলো হচ্ছে টাস্ক। এই টাস্কগুলোর মধ্যেও সাব টাস্ক হতে পারে ফাইনাল ডেলিভারির ক্ষেত্রে অ্যাপ ডিপ্লয়মেন্ট, অ্যাপ স্টোর সাবমিশন, এগুলো হচ্ছে আমাদের ফাইনাল ডেলিভারি ক্লোজার স্টেজের জন্য হবে। ডকুমেন্টেশন হচ্ছে ক্লোজারের আর একটা টাস্ক। এই টাস্কের জন্য সাব টাস্ক হতে পারে টেকনিক্যাল ম্যানুয়ালস, এপিআই ডকুমেন্টেশন, ইউজার গাইড, এগুলো হচ্ছে ডকুমেন্টেশনের আওতায় পড়বে। লেসন লার্নের ক্ষেত্রে হবে ইমপ্রুভমেন্ট প্ল্যান, নলেজ বেস আপডেট, এগুলো হচ্ছে লেসন লার্ন। মানে আমরা যে লেসনটা নিলাম এই প্রজেক্ট থেকে সেটার উপর ডিপেন্ড করে ইমপ্রুভমেন্ট প্ল্যান করা যেতে পারে, বা নলেজ একটা গেইন হবে আমাদের প্রজেক্টটা বিল্ড করার পরে, সেই নলেজের উপরে বেস করে কিন্তু আমরা সেটাকে আপডেট করতে পারবো। তো যে দেখেন, আমরা ই-কমার্স অ্যাপের জন্য ডেলিভারেবল WBS দেখছিলাম, এখন দেখলাম ফেজ বেস। তো ডেলিভারেবল ছিল কি, ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড, কোয়ালিটি অ্যাসুরেন্স আর মেনটেন্যান্স, 4টা ধাপ ছিল মেন। আর এই ফেজ বেজে হচ্ছে কি, আমাদের যে PLCর যে 5টা ফেজ, সেই 5টা ফেজ কিন্তু এখানে ইউজ করতে হবে। ফার্স্টে হচ্ছে ইনিশিয়ালাইজেশন, প্ল্যানিং, এক্সিকিউশন, মনিটরিং এবং ক্লোজার। এই 5টা ফেজের পরে সেখান থেকে আবার টাস্ক এবং সাব টাস্ক আমাদেরকে লিখতে হবে। বরাবর যেটা বলে আসছে যে আপনারা ইন ডিটেলস লিখতে যাবেন না, 2টা বা 3টা টাস্ক দিবেন প্রতিটা স্টেজের ক্ষেত্রে। যেমন ইনিশিয়ালের জন্য 3টা টাস্ক দিছে, আপনারা 3টা বা 4টা সর্বোচ্চ দিবেন, তার উপরে দিবেন না। এরকম প্ল্যানিংয়ের জন্য 3টা বা 4টা বা 2টা, যার যেরকম হবে আর কি, সেরকমভাবে দিবেন। লেখার স্পিডের উপর ডিপেন্ড করছে আপনার লেখার স্পিড কেমন, কারণ পরীক্ষাতে এটা ফুলফিল করাটা একটা টাফ বিষয়, কারণ এটা অনেক হিউজ একটা। দেখেন, আপনারা কিন্তু অবশ্যই এক্সামে এটা লেখার সময় আপনাদের খাতাটাকে হরিজন্টালি নিয়ে নেবেন, এই যেরকমভাবে নেবেন তাহলে আপনাদের লিখতে ইজি হবে। আপনারা যদি এরকমভাবে নেন তাহলে আপনি কিন্তু এখানে আটাতে পারবেন না বা লিখতে অনেক সমস্যা হবে। আপনারা বেটার হয় যে খাতাটা এভাবে নেবেন, নিয়ে তারপরে লিখবেন, তাহলে আপনাদের এটাকে সুন্দরভাবে লিখতে পারবেন। মানে খুব হিজিবিজি হবে না, ক্লিয়ারভাবে লেখার চেষ্টা করবেন যাতে আমাদের টিচাররা এটা বুঝতে পারে যে কোন স্টেজের পরে কোন স্টেজগুলো করা হয়। তো আশা করি আপনারা ফেজ বেস যে WBS সেটাও বুঝতে পারছেন। তো আমি WBS কি, 2 ধরনের WBS-এর জন্য একটা এক্সাম্পল দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম যেটা কীভাবে কাজ করে বা কীভাবে আপনারা পরীক্ষায় লিখবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপর যদি কোনো কোশ্চেন থাকে আমি কমেন্ট করতে পারেন, আমি আপনাদের কমেন্টে অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।